নমস্কার, আমি এসআরবি মুক্তি এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। আপনাদের সবাইকে নমস্কার। আজকে কলকাতা টিভির একটা প্রোগ্রাম দেখছিলাম, একটা ভিডিও দেখছিলাম। কলকাতা টিভির ওই প্রোগ্রাম সাধারণত ওরা চতুর্থ স্তম্ভ বলে শিরোনাম করে প্রোগ্রাম করেন, যেখানে প্রচার মাধ্যমের দায়বদ্ধতার কথা বলা হয়। আজকের যে এই আধার ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট এইটা নিয়েই আজকের যে ভিডিওটা দেখলাম, সেটা ওই চ্যানেলের ওই মেয়েটি ইন্দ্রাণী, তিনি কিছু কথা বললেন। তিনি যা বললেন তাতে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে রাজ্যে এনপিআর এনআরসি আটকাচ্ছেন, বিজেপি এই সম্পর্কে পার্লামেন্টে বা বিভিন্ন রিপোর্টে কি বলছেন, এইগুলো কিছু তথ্য উল্লেখ করে তিনি এই প্রতিবেদনটা তৈরি করেছেন, বলেছেন। আমি এবং আমাদের সংগঠন আমরা মনে করি এই যে নো এনআরসি এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা মূলত হয়েছিল 2019 সালের শেষের দিকে, আগস্ট মাসের পর আসামে এনআরসির যে ফলাফল সেইটা প্রকাশ হবার পর। কিন্তু আমি আপনাদের সবাইকে মনে করে দিতে চাই যে উদ্বাস্তু মতুয়া তাদের যে সমস্যা, সেই সমস্যার সূত্রপাত কিন্তু 2019 সালে হয়নি, 2019 সালের শেষের দিকে হয়নি। এই সমস্যার সূত্রপাত হয়েছে 2003 সালে। এবং এই যে নো এনআরসি বলে চিৎকার চেঁচামেচি যারা করছেন, সংগঠন গড়েছেন নো এনআরসি ইত্যাদি ইত্যাদি, তার যুক্ত মঞ্চ, নানান রকম, এইটা কিন্তু 2019-20 সালের ঘটনা। আইন কবে হয়েছে? এনআরসি করবার আইন, এনআরসি করবার আইন তৈরি হয়েছে 2003 সালে, নাগরিকত্ব আইনের 14A ধারা। পূর্ববঙ্গ থেকে আসা সমস্ত মানুষ, হয়তো 2-1% বাদ দিয়ে, সবাইকে অনুপ্রবেশকারী আখ্যা দেওয়া হয় কবে? সবাইকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে আইন তৈরি করে বিজেপি, এবং সেটা তৈরি করে 2003 সালে। মা এবং বাবা দুজনই যদি ভারতবর্ষের বৈধ নাগরিক না হয়, তাদের কোনো সন্তান ভারতের মাটিতে জন্মগ্রহণ করলেও জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া যাবে না, ওই শিশু নাগরিকত্ব পাবে না। এই আইন কবে তৈরি হয়? এই কালাকানুন তৈরি হয়, এই নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি হয় 2003 সালে। এই যে নো এনআরসি ইত্যাদি ইত্যাদি, বা এই ইন্দ্রাণী দেবী যে এনআরসি এনপিআর ইত্যাদি নিয়ে যে কথাগুলো বলছেন, এই সব কথা কিন্তু শুরু হয় 2019-20 সালে। আমাদের সংগঠন এবং আমি মনে করি যে উদ্বাস্তুদের নাগরিকত্বের আন্দোলনে এই নো এনআরসি এই যে মুভমেন্ট তৈরি করে,
যারা তৈরি করে, এবং এই যে আন্দোলন, এই আন্দোলন আসলে উদ্বাস্তুদের নাগরিকত্বের আন্দোলনটাকে খুবই ক্ষতিগ্রস্ত করেছে, পেছনের দিকে ঠেলে দিয়েছে। ওদের সংগঠন নো এনআরসি আসলে এর মূল জায়গা ছিল যে ওই CAR-19 যেটা তৈরি হয়েছে, CAR-19 আইনটি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চরিত্র লঙ্ঘন করেছে কি করেনি। বিভিন্ন সংগঠন, যেটা একটু আগে শরদিন্দুর একটা ভিডিও দেখছিলাম, তাতেও প্রসেনজিৎ বসুকে উনি কোট করে, ওই নো এনআরসি মুভমেন্টের নেতা, তাকে কোট করে বলছেন তারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন। তা সুপ্রিম কোর্টে মামলা করেছেন, তার কোনো হিয়ারিং হয়েছে? তার কোনো তাগাদা দিয়েছেন? চেষ্টা করেছেন? কতগুলো মামলা হয়েছে বলুন তো? বহু মামলা হয়েছে, কিন্তু ওই মামলাগুলো আছে মামলা করবার জন্যে করা, বলবার জন্যে বলা। ওই মামলা পেন্ডিং মানে আর নাগরিকত্বের বিষয়টা আর এগোবে না, ওইভাবেই থাকবে। তার মানে হলো যে উদ্বাস্তুরা যে সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা এইভাবেই থেকে যাবে। আর উদ্বাস্তুরা কি সমস্যার মধ্যে আছেন সেটা প্রসেনজিৎ বসুরা টের না পেলেও শরদিন্দু উদ্দীপন বা শরদিন্দু বিশ্বাস তো কিছু জানেন। প্রতিদিন কি হেনস্থার শিকার হতে হয়, কিছুই তো হয় না। তিনি বলছেন যে নাগরিকত্ব সুরক্ষা, কোনো কিছু সুরক্ষা মানে সেটা থাকলেই না সুরক্ষা হয়। তা নাগরিকত্ব কোথায়? একদিন এই শরদিন্দু বিশ্বাস বা তার গুরু প্রসেনজিৎ বসু একদিন একটু বলুন তো দেখি, নাগরিকত্ব আইনের কোন ধারাতে এই যে লোকগুলি ওপার বাংলা থেকে এসেছেন, এখানে এসে দরখাস্ত করে নাগরিকত্ব নেননি, তারা কিভাবে নাগরিক হন? তারা যদি নাগরিক নাই হন, তাহলে সুরক্ষার প্রশ্ন কোথায় আসে? ফলে সুরক্ষা নয়, আসলে তাদের নাগরিকত্বের প্রয়োজন। গভর্নমেন্ট যেটা বলছে অল প্র্যাকটিক্যাল পারপাজেস তারা নাগরিক, মানে এই ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো আছে, এই সুযোগগুলো ভোগ করছে, এইটা যেমন ঘটনা। আবার একই সাথে দেখবেন, আমি একটা ভিডিওতে বলেছি, বোধহয় জেপিসি রিপোর্টের 2.19 প্যারাগ্রাফে বলছে যে এদের বিষয়টা ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, ট্রাইব্যুনাল বিচার করবে যে প্রতারণামূলকভাবে ফলস কাগজপত্র দিয়ে নেতাদের ধরে, দালাল ধরে, পয়সা দিয়ে ভোটার তালিকায় যদি নাম উঠে থাকে, তাহলে সেটা বেআইনি, তার ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে। কারণ 326 ধারা সংবিধানের একমাত্র ভোটার হলেই সে নাগরিক হতে পারবে। ফলে আসলে নাগরিকত্বের প্রশ্নটাই প্রথম। এই নাগরিকত্বের প্রশ্নটা নিয়ে চুপ থেকে ওই এনপিআর, এনআরসি এই বিষয়গুলো বেশি বেশি করে বললে যে আমি ওটা করব, ও বলছে আমি করতে দেব না, এই করব এনপিআর আর করতে দেব না, এর মধ্যে আটকে থাকলে চলবে না। এবং যারা আটকে রাখার চেষ্টা করছে তারা আসলে উদ্বাস্তুদের বন্ধু নয়, উদ্বাস্তু আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবার জন্যই করছেন। এই ইন্দ্রাণী দেবী বলছেন যে বিজেপিকে কন্ডেম করার জন্য বলছেন যে তার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু এই বলেছেন, তাই বলেছেন। তা আমি ওনাকে শুধু বলি যে আপনি ওইটা বলছেন কেন, যে কিরেন রিজিজুই এখানে বলেছে পার্লামেন্টে তিনি কথাটা বলছেন, তিনি তো মন্ত্রী, তিনি কিসের ভিত্তিতে বলছেন? এইটাই তো বড় প্রশ্ন। তিনি কিসের ভিত্তিতে এই কথা বললেন যে এনপিআর করবেন, এনআরসি করবেন? আসলে এই ইন্দ্রাণী দেবী তিনিও জানি না ওই চ্যানেল তার কিনা বা ওই চ্যানেলের তিনি কর্মচারী কিনা,
এখন এই সব সম্পর্কগুলো তো আমি ভালো বুঝি না। তো এই চ্যানেল থেকে এখন দেখি মমতার পক্ষেই ওনারা বলেন, ফলে ওনারা এই দায়িত্ব নিয়েছেন। কুণালবাবু যেমন বলেছেন যে আমরা তো মার্কেটিং করি, হ্যাঁ আমরা মার্কেটিং করি, মার্কেটিং অফিসার, যার হয়ে বলি তাকে যেন তেন প্রকারে তাকে হাইলাইট করার আমরা চেষ্টা করি। তা সেটা কুণালবাবু তো পরিষ্কার বলেছেন, ইন্দ্রাণী দেবীও তাই আরম্ভ করলেন। আমি আপনাকে বলি, আপনি শিক্ষিত মানুষ, ভালো ইংরেজি বলেন, ইংরেজি আমাদের থেকে অনেক ভালো জানেন, কনভেন্টে পড়েছেন হয়তো। আপনি এইটা একটু বইটা একটু দেখে নিন। এই বইটা দেখে নিয়ে এর দেখবেন এখানে ওই যে সিটিজেনশিপ অ্যাক্ট হয়েছিল 2003 সালে, ওই সিটিজেনশিপ অ্যাক্ট 2003 সালে যেটা তৈরি হয়েছিল, ওইটা কার্যকরী হয়েছিল 2004 সালের 3রা ডিসেম্বর থেকে। আর এই দেখুন, এই 2000 দেখতে পাচ্ছেন, এটা রুলস 2003 সালের ওই যে আইন বিজেপি করেছিল, তার রুলসটাও 2003 সালেই করেছেন। 2003 সালের ডিসেম্বর মাসে আইন, আর 2003 সালের ডিসেম্বর মাসে ওটা কার্যকরী হয়েছিল 2004 সালের 3রা ডিসেম্বর। আর এই রুলসটা কার্যকরী হয়েছে 2003 সালের 10ই ডিসেম্বর থেকে, 7 দিন পর থেকে এই রুলস চালু হয়েছে। তাই এই রুলসের, এই যে রুলস যেটা আপনাকে দেখালাম, এই রুলসের উল্টো পৃষ্ঠা, পরের পৃষ্ঠাতে কী লেখা আছে দেখুন। এটা হচ্ছে সেকশন 4। সেকশন 4-এ লেখা আছে কি করে এনপিআর তৈরি হবে, একদম পরিষ্কার করে বলা আছে। আবার এটা হচ্ছে মানে 3 সেকশনের সাবসেকশন 4, আর ওরই সেকশন 4-এ কী করে এনআরসি তৈরি হবে সেটা লেখা আছে। এই আইনে যা লেখা আছে, নাগরিকত্ব আইনে, কিরেন রিজিজু ওই পার্লামেন্টে সেইটাই বলেছেন। তিনি তো আইনের বাইরে কিছু বলতে পারেন না, বলেননি। তা আপনি কিরেন রিজিজুকে আপনি কোট করছেন, কিন্তু এই নাগরিকত্ব আইনটাকে কোট করছেন না কেন? নাগরিকত্ব আইনটাকে কোট করছেন না এই কারণে, এই আইন যখন তৈরি হয়, এই রুলস যখন তৈরি হয়, তখন কিন্তু মোদি কেন্দ্রের মন্ত্রী ছিলেন না, মনে হয় আমার যতদূর জানা। অমিত শাহও বোধহয় ছিলেন না, অনেকেই ছিলেন না, কিন্তু ছিলেন আমাদের দিদি। আপনি যে দিদিকে ডিফেন্ড করার জন্যে এই এনপিআর এনআরসি ওই কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, তার কিন্তু এখন সরাসরি সেই অটল বিহারী বাজপেয়ী তো নেই। আর আপনারা জানেন অটল বিহারী বাজপেয়ী তখন কলকাতায় আসলে দিদির বাড়িতে, মানে কালীঘাটেও তার বাড়িতে একবার ডুনা মেরে যাননি। তো এখন যারা বেঁচে আছেন তার মধ্যে সরাসরি এই এনপিআর এনআরসির জন্যে তৈরি করার জন্যে সরাসরি যারা ছিলেন তার মধ্যে হলেন দিদি। ফলে আমি বুঝি যে আপনি ওই পার্লামেন্টের বিবৃতি, ওই প্রতিবেদন, ওইটাকে কোট করলে সুবিধে হয়, এইটাকে কোট করলে দিদির নামটা এসে পড়তে পারে। তা এইভাবে চতুর্থ স্তম্ভের কাজ হয় না। সত্যি কথাটা সোজা করে বলা দরকার। এবং এখানে যেভাবে বলা হয়েছে সেইভাবেই এনআরসিটা হবে, এনপিআরটা হবে। ফলে এনপিআর এনআরসি, আসলে এনপিআরটা তো আগের জনগণনা, সেইটাই এনপিআর। তার মধ্যে সামান্য ওই যেটা আপনি বলছিলেন 2-1টা তথ্য বেশি, তা সে তো গভর্নমেন্ট এইগুলো করে। এইগুলো নিয়ে ঠিক এই মুহূর্তে যদি বলেন, আপনি যেটা বলছেন এনপিআর এনআরসিতে উদ্বাস্তু এবং বহু মানুষের সমস্যা আছে, তা এইটাকে তো ধামাচাপা দেওয়া তো কোনো সমাধান নয়। এর সমাধান হলো
ধরুন আমার কি সমস্যা, আমি বলবো আমার জন্মভূমি বাংলাদেশ, আমার বাবা মা আমাদের পিতৃপুরুষ তাদের জন্ম বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তান, পূর্ববঙ্গ। তা আমার গ্রাম, আমার জেলা, এইগুলো বলা তো আমার কাছে গর্বের ব্যাপার। আমি এইগুলো বলতে পারছি না কেন, বা আমাকে বলতে, আপনারা বলছেন এনপিআর হলে এইগুলো বলতে হবে তাই এনপিআর করতে দেবেন, এসবের মানে নাকি? আসলে আইনটা পরিবর্তন করলে তো আর কোনো সমস্যা থাকে না। আইনটা যদি পরিবর্তন হয় তাহলে আমি যদি নিজেকে আইনত নাগরিক প্রমাণ করতে পারি, তাহলে আমি কোথায় জন্মেছিলাম, আমার বাবা কোথায় জন্মেছিল, এটা তো সমস্যা নেই। এনপিআর হলেও সমস্যা নেই, এনআরসি হলেও সমস্যা নেই। ফলে আমাদের কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে নাগরিকত্ব। তো এই যে একটা চক্রান্ত চলছে, এনপিআর এবং এনআরসি নিয়েই জলঘোলা করা হচ্ছে, এইটা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে হাইলাইট করা হচ্ছে। তিনি এখানে করতে দেবেন না, তিনি কতকাল আটকাবেন? তিনি কি এত ক্ষমতাবান যে আইন আছে অথচ কার্যকরী করতে দেবেন না? আমরা বুঝি না? তিনি তো মুখ্যমন্ত্রী, আইন বলে, আইন যদি না মানে তাহলে তো তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন না। আর আইন এমন একটি জিনিস যে তার মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি এখন কোথায় আছেন? এখন জেলে আছেন। শিক্ষামন্ত্রী এখন জেলে আছেন, গোটা শিক্ষা দপ্তর জেলে। তার অত্যন্ত প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, তার অত্যন্ত প্রিয় অনুপ মণ্ডল বীরভূমের, তিনিও জেলে। শাহজাহান পালিয়ে বেড়াচ্ছেন, তিনি তো ক্ষমতায়, পুলিশও তার, পালিয়ে বেড়াচ্ছেন, তার প্রিয় মানুষ। আটকাতে পারছেন না কেন? তিনি যদি এনপিআর আটকাতে পারেন, এনআরসি আটকাতে পারেন, তা এগুলো পারছেন না কেন? বা উল্টো দিক দিয়ে যদি বলি যে পার্থ চট্টোপাধ্যায়ের জেল যদি আটকাতে না পারেন, জ্যোতিপ্রিয় মল্লিকের জেল যদি আটকাতে না পারেন, এনআরসি এনপিআরও আটকানোর ক্ষমতা তার নেই। এটা হয় না, কারণ তিনি আইনের মধ্যে থেকেই তাকে কাজ করতে হবে। তাহলে তাকে আন্দোলন করতে হবে। এই যেমনভাবে আন্দোলন করলেন, বললেন আধার আমি বিকল্প ব্যবস্থা করব, তা তিনি দাবি তুলুন না যে 14 ধারা এনআরসি করার যে আইন, তিনি যখন মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন, তখনই তৈরি হয়েছে। যে ঠিক আছে, ওটা আমরা তখন করেছিলাম, আমি ছিলাম মন্ত্রিসভাতে, বিজেপি করেছে, আমিও ছিলাম মন্ত্রিসভাতে, ঠিক আছে আইনটা পাল্টাতে হবে। সেটা বলছেন না কেন? বলছেন এনআরসি করতে দেবো না, আইন পাল্টানোর কথা বলছেন না কেন? আসলে এইখানে অনেক বড় গোলমাল আছে। আর নো এনআরসি যারা বলছেন, তারা যদি এনপিআর এনআরসির বিরুদ্ধে হন, তাহলে 2003 সাল থেকে 2020 সাল পর্যন্ত চুপচাপ বসেছিলেন কেন? আসলে যখন উদ্বাস্তুরা নাগরিকত্বের আন্দোলন করতে করতে একটা জায়গাতে পৌঁছেছিলেন, একটা সমাধানের মুখোমুখি এসে দাঁড়িয়েছিলেন, তখন এরকম একটা দাবি, এরকম একটা আন্দোলন করে এটাকে ভেস্তে দেওয়ার একটা চক্রান্ত তারা করেছেন, এখনও তাই করে যাচ্ছেন। তো আমি বলবো যে দেখেন, আমাদের এই যে রুলস যাতে আছে, দেখেন এখানে এক এক করে বলছে। দেখুন এনআরসি হলে কী হবে, এখানে তার করে দিয়েছে, নাম, বাবার নাম, মার নাম, সেক্স, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই সব বলে এইভাবে বলেছে 12টা পার্টিকুলার্স এনআরসিতে থাকবে। তো কার্ড একটা দেবে, মানে একটা জাতীয় পরিচয়পত্র দেবে। তা আমি যদি নাগরিক হই, আমি নাগরিক হিসেবে একটা জাতীয় পরিচয়পত্র পেলে তো অনেক কিছু সমস্যা মিটে যায়। আসামের যেমন মুসলমানরা, তারা কিন্তু এনআরসিটা চাইছিলেন, কারণ তাদেরই বলে বাংলাদেশি বলে, তাদের এটা ভালো লাগে না। তারা মনে করেছিলেন যে এনআরসি হোক, এনআরসি হয়ে তাদের জাতীয় পরিচয়পত্র দিক, তাদের এই যে গালাগালিটা তাদের শুনতে হয়, এটা আর হবে না। আমাদেরও 50খানা পাসপোর্ট করতে যাব, এটা না ওটা, এটা না সেটা, ডিআইবি একটার পরে একটা বলতেই থাকে। শেষ পর্যন্ত এসে কি হয়? শেষ পর্যন্ত এসে বলে টাকা দাও, টাকা না হলে কিছু হবে না। এবং আমরা মানে আমি বলছি যে এই রাজ্যবাসী একটু খোঁজ নিন, প্রত্যেকে তাই দেন, এবং সেটা খুব কম নয়। এই যে ভোটার কার্ড করেছে, আপনি খোঁজ নিন। আমার বাড়িতে সেদিন কাজ করতে এসেছিলেন,
সিপিএমের আমলে স্বামী স্ত্রী ভোটার কার্ড করেছে, বললো 20,000 টাকা লেগেছিল। আমার খুব নিকট আত্মীয় একজন, তারা স্বামী স্ত্রী, আমি এই কাল পরশুই শুনছিলাম, এই যেহেতু এই আধার কার্ড নিয়ে সমস্যা হয়েছে বলে এই সব আলোচনা বাড়িতে আশেপাশে হয়, এটা আমার সামনে হয়নি, আমার স্ত্রী বলছিলেন যে আমাদের খুব নিকট আত্মীয়, তার কথা বলছিলেন যে তারা স্বামী স্ত্রী করেছে, তারা করেছে কোথায় বোধহয় রাজ্যের বাইরে কোনো জায়গাতে ভোটার হওয়া সুবিধে ছিল, সেখানে করে ট্রান্সফার করে নিয়েছে, এরকম নানাভাবে। এটা একজন না, এটা বহু মানুষ এইগুলো করেন, এবং তা করতে নাকি প্রায় 1 লাখ টাকা খরচ হয়েছে। তা এখন যদি বলেন আবার ভোটার কার্ড আছে বলে নাগরিক, তা তো হবে না, কারণ নাগরিক ভোটার কার্ড তো এইভাবে সব কালেক্ট করেছেন, এবং তারপরে ভিত্তি করে আবার আধার কার্ড হয়েছে। ফলে এই যতই ধামাচাপা দিই, যে এখন ভোটের আগে আমি বললাম পোর্টাল খুলে দেবো, আমি সাহায্য দেবো, বিজেপি ভাবছে এই তো মুশকিল হয়ে গেল, আমার ভোটগুলো চলে যাবে তৃণমূলে, ফলে ধামাচাপা হলো, 2024-এ নির্বাচন হয়ে গেল, উদ্বাস্তুদের সমস্যা কিন্তু থেকে গেল, ওই নৌকা নো এনআরসি তাদের আর খোঁজ পাওয়া যাবে না। ফলে আমরা যেটা বলছি সেটা হলো এইগুলি হয় আপনারা থামুন, আর না হলে আপনারা আমাদের সাথে যোগ দিয়ে সবারই আগে নাগরিকত্ব সমস্যাটা মিটুক, তারপরে ওরা এনআরসি করুক, এনপিআর করুক, কি করুক, কোথাকার বাবার নাম, বাবার জন্ম ইত্যাদি চাইবে, চাক, কোনো সমস্যা থাকবে না। তা না হলে আমি সমস্ত উদ্বাস্তু মানুষকে বলছি যে আইনগুলি যেভাবে আছে সেটা কিন্তু আমাদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আর আমি ইন্দ্রাণী দেবীকে এই একটা কাগজ একটু দেখাই, দেখুন তো আপনি দেখতে পান কিনা, দেখেছেন? এটা 18 ফেব্রুয়ারি 2016 তারিখের আনন্দবাজারের একটা পেপার কাটিং। এই পেপার কাটিংয়ে ওই হাইলাইট করেন না, লেখার মধ্যে আবার কোট আনকোট করে, তা আমি 2 লাইন একটু পড়ে শোনাই। কোট: বাংলাদেশ থেকে আসা যে মানুষগুলো এ রাজ্যে 5 বছরের বেশি সময় ধরে বসবাস করছেন, রেশন কার্ড, ভোটার কার্ড আছে, আমি মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মনে করি তারা ভারতের নাগরিকত্ব পেতেই পারেন। নিচে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়, বুধবার রাজ্য মন্ত্রিসভা বৈঠকের পর। রাজ্য মন্ত্রিসভা বৈঠকে এটা নিয়ে একটা আলোচনা হয়, সেখানে মন্ত্রিসভা এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা 5 বছর অন্তত ভারতে আছেন, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তার মানে এখানে স্থায়ীভাবে বসবাস করছেন, ভোট দিচ্ছেন, তাদের নাগরিকত্ব পাওয়া উচিত। এই পাওয়া উচিত বললে কি বোঝায়? উচিত বললে পাওয়া উচিত মানে নাগরিক এখনও নন, তাদের পাওয়া উচিত। তা তিনি তার একটা ব্যবস্থা বাতলেছেন, তার মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় যে তারা, রাজ্য সরকার একটা চিঠি লিখবে কেন্দ্রকে। আমরা অনেকে জানি 1985 সালের আগ পর্যন্ত এই নাগরিক সার্টিফিকেট দিতে পারতেন ডিএম, সেইটা পরবর্তীকালে কেন্দ্র নর্থ ব্লকে এটাকে সেন্ট্রালাইজ করে, কেন্দ্রীভূত করে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে ওই যে 85 সালের আগের ওই যে সিস্টেম, যে নাগরিকত্ব ডিএমকে দেওয়ার অধিকার দেওয়া হোক, সেইটা আবার যাতে ফেরত দেওয়া হয় তার জন্যে নবান্ন চিঠি লিখবে কেন্দ্রীয় সরকারকে। এই সিদ্ধান্ত ওই মন্ত্রিসভাতে নিয়েছেন 2016 সালের 17 ফেব্রুয়ারির মন্ত্রিসভার বৈঠক। তো এখানে আবার একটু কথা আছে, এখানে যা হয়, বিরোধীরা আবার একটা খোঁচা মেরেছেন। আনন্দবাজারে সাংবাদিক জিজ্ঞেস করেছেন, তখন আব্দুল মান্নান ছিলেন বিরোধী দলের নেতা, যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই বলছেন, আপনি কিছু বলবেন? সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন আব্দুল মান্নানকে, তিনি কি বলেছিলেন সেটাও দেখুন, আনন্দবাজার কোট আনকোট করে বলে দিয়েছে। কোট: আব্দুল মান্নান বলছেন, 1985-86 সালে এমপি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বোটা সিংকে আর্জি জানিয়েছিলেন নাগরিকত্ব সংক্রান্ত এই দায়িত্ব রাজ্যের হাতে রাখা উচিত নয়। মানে এই যে রাজ্যের হাত থেকে কেড়ে নাও, এই চিঠিও মন্ত্রী হিসেবে, এই সাংসদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বোটা সিংকে লিখেছিলেন।
তো এখন আবার তিনি এটা চাইছেন, সে ঠিক আছে, অবস্থা পরিবর্তন হয়েছে, তিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন বিরোধী দলে ছিলেন, এটা চাইছেন। কিন্তু আমার বক্তব্য তা নয়। আমার বক্তব্য হচ্ছে যে ইন্দ্রাণী দেবী, এইটাতে তো আপনি বুঝলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন এই লোকগুলো আইনত নাগরিক নন, এবং তার যে প্রশাসন তারাও এটা মানে না। আমরা একটা পাসপোর্ট করতে গেলে, একটা কাস্ট সার্টিফিকেট করতে গেলে, একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট পেলে যে ডিআইবি এনকোয়ারিতে, সে কেউ মানে না। ফলে নাগরিকত্ব আইনটা সংশোধন হোক, সবাইকে নাগরিক ঘোষণা করুক, আর তারপরে এনআরসি হলে আমরা একটা জাতীয় পরিচয়পত্র, ওই জাতীয় পরিচয়পত্রটা দেখিয়ে বলে দেব আমার পাসপোর্টের সময়, আমার ভোট দেওয়ার সময় হোক, বা ধরুন চাকরির সময়ে, সব ক্ষেত্রে তখন এইটাই আমার একটাই। কিন্তু কথা হলো, আমি বলছি না যে এখনই এনআরসি করো, আমি ওইটা নিয়ে এখন কথা বলছি না। আমি বলছি নিশ্চিতভাবে আমরা বিরোধিতা করব নাগরিকত্ব আইন সংশোধন না করে, নাগরিকত্বের সমস্যা না মিটিয়ে এনআরসি এনপিআর হতে গেলে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা এটাকে বিরোধিতা করব। কিন্তু আমাদের সবথেকে এবং সবার আগে চেষ্টা করা দরকার যে আমাদের এই নাগরিকত্ব সমস্যার সমাধান। এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে আমরা একটা দাবি করে আসছি বহুদিন থেকে, সেটা হলো মানে একেবারে বলতে পারেন 2004 সাল থেকে মতুয়া এবং অন্যান্য উদ্বাস্তুরা আমরা জয়েন্ট অ্যাকশন কমিটি ইত্যাদি ইত্যাদি সুপ্রিম কোর্টে মামলাও আমরা করেছি এ সমস্ত নিয়ে। আমরা বলছি যে আগে তো 2014 হলে ভাবছিলাম বোধহয় সমস্যাটা মিটবে, এখন তো মনে হচ্ছে এটা 2018 বা 20 সাল ভিত্তিবর্ষ হওয়া উচিত। যে 2018 বা 2020 সালকে ভিত্তিবর্ষ ধরে একটা নূতন আইন হোক। সেই আইনে বলা হোক যে 2018 বা 2020 আগে থেকে যারা ভারতে বসবাস করেন, তা প্রমাণ করতে পারলে, কোনো একটা কাগজ দেখাতে পারলে যে 2018 বা 20 আগে থাকতে এখানে তিনি বসবাস করেন, তাহলে তিনি নাগরিক হিসেবে গণ্য হবেন। এইটা হলে এখানকার যারা ভূমিপুত্র, এখানকার যারা আদিবাসী, তাদের পক্ষেও কিন্তু 1948 সালের আগের দলিল দেখানো খুব কঠিন, বহু লোকে পারবেন না। এখানকার ভূমিপুত্র মুসলমানরাও পারবেন না। এখানকার ভূমিপুত্র বাগদি, বাউরি, ঘোষ, এই যারা যারা আছেন এখানকার, যাদের আমরা ঘটি বলি, তাদেরও মধ্যে বহু লোক পারবেন না। আর আমরা যারা উদ্বাস্তু তারা তো পারবই না। ফলে এরকম একটা কাট অফ ডেট করে যদি একটা আইন হয়, সেই আইনটা হলে কিন্তু সবার নাগরিকত্ব প্রমাণ করা খুব সহজ হয়। ফলে এই যে ইন্দ্রাণী দেবী এবং এই চতুর্থ স্তম্ভ, তারা এইটা নিয়ে একটা প্রোগ্রাম করুন না, এইটা নিয়ে একটা প্রোগ্রাম করুন। দেখুন এইটা নিয়ে প্রোগ্রাম আপনি কেন সুমনবাবু আজও এপিবি আনন্দে করছেন না? সন্দেশখালী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা নিয়ে প্রোগ্রাম দৈনিক করছে সকাল থেকে সন্ধে, সব ঠিক আছে, কিন্তু এটা কি কম গুরুত্বপূর্ণ? এই যে নাগরিকত্বের প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো প্রোগ্রাম তিনি অর্গানাইজ করেন না। অর্গানাইজ না করার কারণ হয়তো চান না, অথবা এমনও হতে পারে যে বিষয়টা হয়তো ইন্দ্রাণী দেবীর মতো অর্ধেকটা জানেন, আর সঞ্চালক যদি বিষয়টা না বোঝেন বা যাদের ডেকে আলোচনা করবেন তারাও যদি না জানেন, তা প্রোগ্রামটা হবে কী করে? আসলে এটা একটা বড় সমস্যা। কারণ আমি এখনও পর্যন্ত দেখছি বিভিন্ন জায়গায় কথা বলে যে আইনটা সম্পর্কে সড়গড় আলোচনা করার মতো, কারণ এটাতে কেউ ধ্যান দেননি। তারা কি লেখাপড়া কম জানেন? বুদ্ধিমান তো আমাদের থেকে কম নন, তারা অনেক বেশি লেখাপড়া জানেন আমাদের থেকে, অনেক বেশি বুদ্ধিমান লোক তারা, কিন্তু তারা এই বিষয়টা ধ্যান দেননি, কারণ এটা ধ্যান তারা দিতে চান না। মানে কেউ খারাপভাবে নেবেন না, আমি একটা কথা বলি, ধরুন এই যে হাজার হাজার আধার বাতিলের নোটিশ এসছে, আপনারা কেউ এর মধ্যে ব্যানার্জি, চ্যাটার্জি, এই পদবীর লোকজন নোটিশ পেয়েছেন ডিঅ্যাক্টিভেট করার, এটা শুনেছেন? আসতে পারে দু একটা, আমি এখনও শুনিনি। যদি কেউ শুনে থাকেন আমাদের একটু জানাবেন, দেখি কতটা। আমরা জাস্ট পরিসংখ্যানটা একটু বুঝি। আমি এখানে জাতপাতের প্রশ্ন বলছি না, আমি অবস্থাটা বোঝাবার জন্য বলছি। বা কোনো মুসলমান, তাদেরও আসেনি। এসেছে কাদের?
এইটা একটু বুঝতে হবে যে এই যাদের এসেছে না, আসলে সমস্যা এদের, যে কারণে এই আইন কানুনকেও বুঝতে চান না, এর কোনটা মেটলে যে সব সমস্যা মেটে সে আসল জায়গাটা হাত দিতে চান না, ওই এদিক দিয়ে ওদিক দিয়ে এনপিআর এনআরসি অমুক তমুক এটা করে পেরিয়ে যেতে চাইছেন। ফলে আসলে এই ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট এই হিসেবটা পেলেও কতগুলো চ্যাটার্জি ব্যানার্জি ঘোষ বোস গুহা মিত্র আছেন, আমরা একটু বুঝতে পারতাম যে নাগরিকত্বের সমস্যা আসলে কাদের, হ্যাঁ, এবং কেন এইটা এত নেগলেক্টেড, এইগুলো আমরা একটু বুঝতে পারতাম। কেন কোনো পার্টি এটাতে বিশেষ মনোযোগ দেয় না, মনোযোগ দেয়নি এতকাল, তবুও অন্তত একটা আশার কথা বলি। গত 5 তারিখ, আমি সবাইকে বলছি আপনারা এটা নোট করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কোনো মিডিয়া এটাকে প্রচার করছে না, সেটা হলো সিপিএম এবং কংগ্রেস, আমরা যারা সংবিধান বাঁচাও মঞ্চ করি, আমাদের এই 3 সংগঠনের একটা জয়েন্ট প্রেস মিট, সাংবাদিক সম্মেলন হয়েছে গত 5 ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে। সেইখানে আমরা তো আগে থাকতে বলছিলাম, সেখানে কংগ্রেস এবং সিপিএম তারা ঘোষণা করেছে ঠিক যা বললাম এরকম একটা কাট অফ ডেট। তারা এতদিনে রিয়ালাইজ করেছেন, আমরাও বহুবার চেষ্টা করেছি তাদের সঙ্গে কথা বলা, যা কথা বলতে বলতে একটা জায়গাতে তারা রিয়ালাইজ করেছেন যে এইটাই সমাধান, এবং তারা এই দাবিতে আন্দোলন করা, তাদের যে ম্যানিফেস্টো তারা হয়তো সেইগুলো এর মধ্যে তাদের ইশতেহারের মধ্যে নেবেন, এবং আজকে ঠিক আজকে, এখন হয়তো সবে শেষ হয়েছে মিটিংটা, আমি জানি না, আমি তো বাড়িতে আছি মসলন্দপুর, সিপিএমের বিভিন্ন গণসংগঠন, বেশ 7-8টা গণসংগঠনের তাদের শিক্ষিত করবার জন্য, দাবিটা তাদের জানানোর জন্য, কি করে তারা মানুষের কাছে নিয়ে যাবেন এটা বোঝানোর জন্যে আজকে মৌলালী যুব কেন্দ্রে তারা একটা কনভেনশন রেখেছিলেন। আমাকে একজন টেলিফোন করে বললেন, আমার বন্ধু নারায়ণ বিশ্বাস, যে ওই হলে মিটিং রেখেছিলেন, 3টে হলের লোক হাজির হয়ে গেছে। মানে এই বিষয়টাতে মানুষ এতটা আগ্রহী। ফলে এই যে সিপিএম এই দাবি, একটা কাট অফ ডেটের দাবি তুলেছেন, কংগ্রেস এই দাবিতে একমত হয়েছেন এবং তারা ধীরে ধীরে রাস্তায় নামছেন, আর আমরা মতুয়া এবং উদ্বাস্তুরা আমরা তো দীর্ঘকাল থেকে করছি। ফলে আমরা করতাম একরকম, তাতেই কিন্তু এই আমাদের করাতেই কিন্তু বিজেপি নিজের তৈরি করা আইন নিজেরা পরিবর্তন করতে বাধ্য হয়েছে, অনুপ্রবেশকারী তকমা মুক্তিটা করতে বাধ্য হয়েছে। এখন এই দুটো বড় দল আর আমরা তৃণমূলের কাছেও আমরা আবেদন করব যে আপনারা যখন নীতিগতভাবে বুঝেছেন যে এই লোকগুলো নাগরিকত্ব এদের নেই পাওয়া উচিত, আপনারাও এই কাট অফ ডেটের যে এইটাই এই দাবিটাকে এরকমই একটা দাবি আপনারাও গ্রহণ করুন এবং এইটাই মানুষের কাছে নিয়ে যান। আর আমি বিজেপিকে বলবো না, কারণ বিজেপি, আমি 2004 সাল থেকে গভীরভাবে আমি এটা অনুধাবন করেছি, বিজেপি এই মানুষগুলোকে শেষ করে দেওয়ার জন্যই এগুলো করছেন। ফলে তাদের কাছে আবেদন নিবেদন করে লাভ নেই, কারণ তারা হচ্ছে এই প্রশ্নের জল্লাদ। আমাদের লোকজনকে কত তাড়াতাড়ি আমরা এটা বোঝাতে পারবো, তারা বুঝবেন, তারা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি তারা এই যে সমস্যা, এই যে বিনিদ্র রাত কাটানোর মতো অবস্থা, মানে অসহনীয় অবস্থা, তার থেকে মুক্তি পাবেন। এইটা তাদের যত তাড়াতাড়ি বোধোদয় হয়, উদ্বাস্তুদের যত তাড়াতাড়ি বোধোদয় হয় যে এই সব সমস্যার মূল হচ্ছে বিজেপি, এবং বিজেপি কোনোভাবেই এই সমস্যার সমাধান করবে না, বরং এই সমস্যা ক্রমেই জটিল থেকে জটিলতর করবে। আসামেও করেছে, সেখানে ডাবল ইঞ্জিন সরকার। এইটা আমরা সবাইকে বোঝার জন্যে, উপলব্ধি করার জন্যে আবেদন জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য আমি এখানে শেষ করছি। নমস্কার।